বাংলাদেশে বা মুসলিম বিশ্বে যদি গণতন্ত্র থাকতো তাহলে নিশ্চিত থাকেন ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থা হয় না। গণতন্ত্র আসলে কি? এটা কি আপনারা কিভাবে দেখেন? এটা কি কুফরি? এটা কি জায়েজ না না জায়েজ? এটা একটা টুলসের মতো, যে একটা সরকার কি করে গঠন হবে, সেই সরকারের জবাবদিহিতা কি করে নিশ্চিত করা হবে, রাষ্ট্র ক্ষমতা কি করে হস্তান্তর হবে, এই যে টুলস হিসেবে যে গণতন্ত্রটা, হ্যাঁ, সেটার সাথে ইসলামের খুব বেশি সংঘর্ষ নাই। ইসলামী শুরা ব্যবস্থার একটা আপডেট ভার্সন। না, আমি ইসলামী বিশ্বের কথা বলতেছি। ইসলাম বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি তো, সেজন্য সেটা সমস্যাটা। আর বাংলাদেশে দেখেন না, ক্ষমতা হস্তান্তর স্বাভাবিকভাবে হইলে আছে 24 লাগে। এটা কি সম্ভব? হয়েছে তো, মিশরে হলো না কেন? না, মুসলিম বিশ্বে হয়নি সেটা, কিন্তু বহির্বিশ্বে বা মুসলমান বিশ্বের বাইরে শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা, আইন প্রণয়ন করা। এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন? কোনো ইসলামিক নামধারী গণতান্ত্রিক দলকে যদি জিজ্ঞেস করা হয় যে ইসলামে তো গণতন্ত্র নিষিদ্ধ কিংবা ইসলাম এটি সমর্থন করে না, তাহলে আপনারা কেন এই গণতান্ত্রিক রাজনীতির কথা বলছেন? তখন তারা এই প্রশ্নটিকে যেভাবে জাস্টিফাই করেন, তারা বলে থাকেন যে গণতন্ত্র আর নির্বাচন এক জিনিস না। তারা শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চান এবং তারপর ক্ষমতায় গিয়ে গণতন্ত্র নয় বরং ইসলাম প্রতিষ্ঠা করতে চান। তার মানে হলো, গণতান্ত্রিক সিস্টেমের যে মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, তারা এসব মূল্যবোধ বা বিশ্বাসে বিশ্বাসী নন, বরং তারা শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলামিক বিশ্বাস এবং মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে চান। এখন এই কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনারা এই ভিডিওটি দেখুন। আমি বলেছি জি। যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল। এবং এটা বাস্তবতা, আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে। এই রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা, আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি জামা বানাবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? এখানে উনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 টুকরো কাপড়ের যে ঘটনা, এই ঘটনাকে সাহাবীরা যেভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছিলেন, সেই জবাবদিহিতাকে উনি গণতান্ত্রিক এক্সাম্পল হিসেবে তুলে ধরছেন, বলছেন এর চেয়ে ভালো গণতন্ত্রের উদাহরণ আর কি হতে পারে। এখন তাহলে প্রশ্ন আসে, উনারা যদি গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক বিশ্বাস প্রতিষ্ঠা করতে নাই চান, উনারা যদি শুধুমাত্র গণতন্ত্রের শাসক নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অর্থাৎ শুধুমাত্র নির্বাচনকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চান, তাহলে সেখানে ইসলাম থেকে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ উদাহরণগুলো নিয়ে সেটিকে গণতন্ত্র বলে চালিয়ে দেওয়ার কারণটা কি? দ্বিতীয় যে প্রশ্ন, এটি কি ইসলামিক শাসন ব্যবস্থার স্বচ্ছ জবাবদিহিতার উদাহরণ, নাকি এটি গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছ জবাবদিহিতার উদাহরণ? সাহাবীরা কি এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা গণতান্ত্রিক বিশ্বাস এবং মূল্যবোধ থেকে শিখেছিলেন, নাকি ইসলামিক বিশ্বাস এবং মূল্যবোধ থেকে শিখেছিলেন? যদি ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক বিশ্বাস এবং মূল্যবোধ থেকে এরকম জবাবদিহিতা এবং স্বচ্ছতা শিখে থাকেন, তাহলে এটিকে গণতন্ত্র বলে চালিয়ে দেওয়ার কি উদ্দেশ্য হতে পারে, যেখানে তারা নিজেরাই বলছে যে তারা গণতান্ত্রিক বিশ্বাস এবং মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায় না, বরং শুধুমাত্র নির্বাচনকে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়ে ইসলামিক বিশ্বাস এবং মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমরা দেখছি তাদের কাজে কর্মে, চিন্তাভাবনায় কিংবা উদাহরণে তারা ইসলামের কাজগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখিয়ে তারা ইসলামকেই গণতন্ত্র বলে চালিয়ে দিতে চায়। আপনারা চিন্তা করে দেখুন, জবাবদিহিতার কথা ইসলামেও বলা আছে, গণতন্ত্রেও বলা আছে, কিন্তু এক একটার ফর্ম, এক একটার মূলনীতি, এক একটার আদর্শ এক এক রকম। এখন এরকম জবাবদিহিতা কিংবা আরো কিছু মূলনীতি যদি গণতন্ত্রের সাথে ইসলামের মিল থাকে এবং সেই বিষয়গুলোকে দেখেও যদি কেউ গণতন্ত্রকেই ইসলাম বলে চালিয়ে দিতে পারে, তাহলে মানবাধিকারের অজুহাত দিয়ে কিছুদিন পরে যে তারা সমকামিতাকেই জাস্টিফাই করবে না, এর গ্যারেন্টি কি? কারণ গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিশ্বাস অনুযায়ী এটি মানুষের এক ধরনের স্বাধীনতা। মানুষ কি করবে না করবে, সে কি নারীর সাথে সংসার করবে নাকি পুরুষের সাথে সংসার করবে, এটি তার স্বাধীনতা, এটি তার অধিকার। এসব ইসলামিক দলদের কাছ থেকে আপনারা খুব কমন একটি যুক্তি শুনে থাকবেন। তারা বলে তারা এই গণতান্ত্রিক সিস্টেমে মেজরিটির ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে, এবং এটি নাকি কারোর সাথে সংঘাত এড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্র্যাকটিক্যাল মাধ্যম। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, ধরুন আপনারা মেজরিটির ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলেন এবং ক্ষমতায় গিয়ে আপনারা গণতন্ত্রের পরিবর্তে যখন ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলেন, তখন দেখা গেল আপনাদেরই সাথে গণতান্ত্রিক প্রসেসে নির্বাচন করে আসা অনেক সেকুলার, অনেক বাম, অনেক নাস্তিক, অনেক সমকামী, অনেক দলের মানুষ আছে যারা ইসলাম চায় না। তখন আপনারা তাদেরকে কিভাবে ডিল করবেন? তখন কি আপনারা সংঘাত এড়ানোর উদ্দেশ্যে তাদের সাথে কম্প্রোমাইজ করবেন এবং মুসলমানদেরকে একটি কম্প্রোমাইজ ইসলাম উপহার দিবেন? আর যদি ইসলামের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা বৈধ না থাকে, তাহলে কি আপনারা তাদের সাথে সংঘাতে লিপ্ত হবেন? এরপর ধরুন, যেহেতু আপনারা বলছেন মেজরিটির ভোটের মাধ্যমে আপনারা ক্ষমতায় গিয়ে মেজরিটির আকাঙ্ক্ষা অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করবেন,
তাহলে মেজরিটি যদি সেকুলারিজম চায় কিংবা মেজরিটি যদি ইসলাম না চায়, মেজরিটির আকাঙ্ক্ষা অনুযায়ী কি আপনারা সেকুলারিজম প্রতিষ্ঠা করবেন? এবং যদি তাই করে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে উপাস্য হিসেবে কি মেজরিটিকে মানলেন নাকি আল্লাহকে মানলেন? আবার যদি মেজরিটির বিরুদ্ধে গিয়ে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে মেজরিটির সাথে আপনারা সংঘাত কিভাবে এড়াবেন? যেহেতু ইসলাম একটি জীবন ব্যবস্থা, যেহেতু ইসলাম এসেছে পুরো বিশ্বকে শাসন করার জন্য, সেক্ষেত্রে আপনারা যেসব দেশে মেজরিটি মানুষ মুসলিম না কিংবা যেসব দেশে মেজরিটি মানুষ ইসলাম চায় না, সেসব দেশে গণতান্ত্রিকভাবে আপনারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনারা বাংলাদেশে মেজরিটির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে সেই ইসলামকে আমেরিকায় কিভাবে প্রতিষ্ঠা করবেন? সেই ইসলামকে ইন্ডিয়ায় কিভাবে প্রতিষ্ঠা করবেন? সেই ইসলামকে পুরো বিশ্বে কিভাবে প্রতিষ্ঠা করবেন? আমরা জানি গণতন্ত্রের হর্তাকর্তা হচ্ছে আমেরিকা, এবং আমেরিকাতেই গণতন্ত্র সবচেয়ে বেশি ফাংশনিং। সেই আমেরিকায় বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা গিয়ে বম্বিং করছে, নিপীড়ন করছে, নির্যাতন করছে। অথচ আমাদের দেশে এমন কিছু অতি গণতান্ত্রিকদের পয়দা হয়েছে যারা কিনা পুরো দুনিয়াতে সংঘাত ছাড়াই গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। এবং আমরা এমনও লেবাসদারি মানুষ দেখেছি যারা বলছে আজ গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকলে ফিলিস্তিন আক্রমণ হতো না কিংবা শেখ হাসিনা হয়ে উঠতে পারতো না। অথচ এই গণতন্ত্র যদি সবচেয়ে সুষ্ঠুভাবে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকে সেটি হচ্ছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব। তো এইসব লেবাসদারি অতি গণতান্ত্রিকরা বলছে এত বছর পরেও এইসব পশ্চিমা দেশে কিংবা বিশ্বের কোথাও আজও সঠিকভাবে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত নেই। অথচ এত বছর পর আজকে সে বিশ্বের এক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসে সে এদের চেয়ে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলবে। এর চেয়ে হাস্যকর এবং মতিভ্রম কথা আর কি হতে পারে?